ছেলের বাবা এটা বোঝাতে চায় আমার ছেলেটা অনেক শিক্ষিত হয়েছে, আমার ছেলে কোনো ছোট মাছ না, আমার ছেলেটা হলো বড় মাছ। বড় মাছের জন্য অ্যামাউন্টটাও বড় হতে হবে। আমার ছেলের দাম 10 লক্ষ টাকা নয়, আমার ছেলেটা বড় মাছের মতো ন্যূনতম হলেও 20 লক্ষ টাকা দাম হবে। বলেন ঠিক কিনা? যৌতুক নামক প্রথা মুসলমানের মাঝে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, যৌতুক ছাড়া বিবাহ সম্পাদন হতে পারে, যৌতুক ছাড়া বিবাহ হতে পারে। বাংলার মুসলিমরা এটা হয়তো ভুলে গেছে, কল্পনাও করতে পারে না যে যৌতুক ছাড়া বিবাহ হতে পারে। যৌতুক ছাড়া এমন একটা পরিবেশ হয়েছে, বিবাহ মানে কম আর বেশি যৌতুক থাকবে। যৌতুক ছাড়া বিবাহ মুসলিম ঘরের সন্তানও কল্পনা করতে পারে না। কারণ পরিবেশটা এমন হয়েছে, মুসলমানের ঘরের সন্তান অধিকাংশ সন্তানই জানে, অধিকাংশ যুবকরা জানে যৌতুক হারাম, কিন্তু পরিবেশটা এমন হয়েছে যৌতুক ছাড়া বিবাহ হবে এটাও কল্পনা করতে পারে না। যৌতুক ছাড়া বিবাহ হয় না, যৌতুক ছাড়া বিবাহ সম্পাদন হয়, আমরা তাও কিছুটা বুঝতেছি, কিন্তু পরবর্তী প্রজন্ম যৌতুক হালাল না হারাম এটাই হয়তো জানবে না। কারণ বর্তমান সময়ের সন্তানরা যৌতুক হারাম জানলেও যৌতুক ছাড়া বিবাহ হয় না। যদিও তো জানে হারাম, তারপরেও যৌতুক ছাড়া বিবাহ হয় না, এটা কল্পনা করতে পারে না। পক্ষান্তরে পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্ম, ওরা এটাই জানবে বিবাহ মানে যৌতুকের মাধ্যমে হওয়া। এটাই হলো আমাদের সামাজিক পরিস্থিতি হয়েছে, পরিবেশ হয়ে গেছে। বিবাহ মানে যৌতুক, কম হোক আর বেশি হোক, যেটাই হোক, যেভাবেই হোক, যৌতুক ছাড়া বিবাহ সম্পাদন হবে না। এটার যুক্তি হলো যৌতুক ছেলে পক্ষ নেয় কেন? কারণ সামাজিক দৃষ্টিকোণ থেকে বোঝানো হয় ছেলের বাবা ছেলের পিছনে অনেক টাকা খরচ করেছে, অনেক সম্পদ ব্যয় করেছে, ভার্সিটি লেভেল পর্যন্ত পড়িয়েছে, সব করেছে সন্তানের জন্য, অনেক টাকা চলে গেছে বাবার ক্যাশ থেকে। এখন এ ছেলেটাকে পণ্য হিসাবে উপস্থাপন করবে, এখন কত টাকা দিয়ে ছেলেটাকে বিক্রি করা যায়। পরিবেশটা বোঝায় ছেলের বাবা ছেলেকে উপযুক্ত বয়সে উপনীত করতে অনেক টাকা ব্যয় হয়েছে, কিন্তু পরিবেশ এরকমটা বোঝাচ্ছে এর দ্বারা মেয়ে সন্তানকে ছোট থেকে বড় করতে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, এমনি এমনি বড় হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়। পরিবেশটা এরকমই বোঝানো হয়। আসলে বাস্তবতা হলো পরিবেশটা আমরা এমন করে নিয়েছি, ছেলে পক্ষ যার ছেলে হয়েছে, সমাজের মানুষ যার ছেলে সন্তান হয়েছে, সেও খুশিতে আত্মহারা থাকে, সবাই খুশি থাকে, ধুমধাম মিষ্টি বিতরণ হয়। আর যদি
কন্যা সন্তান হলো, তাহলে আশেপাশের মানুষগুলো বলে, কি গো শুনলাম তোমার নাকি মেয়ে সন্তান হয়েছে। যখন বলে হ্যাঁ মেয়ে সন্তান হয়েছে, তখন ও ব্যক্তি উত্তর করে, মেয়ে সন্তান যখন হয়েছে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে রেখো। ব্যাংকের অ্যাকাউন্ট যদি না থাকে, এ মেয়ের নামে যদি মোটা অঙ্কের টাকা যদি জমা না থাকে, তাহলে কিন্তু ভালো করে বিবাহ দিতে পারবা না। আমরা এমনটা বুঝাই, ছেলে সন্তান হলো মানে ভাগ্য খুলে গেল, এবার অনেক টাকা পাওয়া যাবে, বড় মাথাটা উঁচু করে দাঁড়ানো যাবে। ওই যে ছেলে সন্তান যখন বড় হয়ে যায়, এবার ছেলেকে উপলক্ষ করে বৈবাহিক সম্পর্কে জড়াবে তো যৌতুকের আবদার করা হয়। আমি বলি, সামাজিক দৃষ্টিকোণ থেকে একটা ছেলে উপযুক্তভাবে শিক্ষা দিতে, উপযুক্তভাবে উপনীত বয়সে আনতে যতটুকু খরচ হয়, এর চাইতেও একটা মেয়ে উপযুক্ত বয়সে উপনীতি করতে তার চাইতেও বেশি খরচ হয়। ঠিক কিনা বলে? কারণ একটা ছেলেকে বাবা যতটুকু ভালোবাসে, তার চাইতেও মেয়েটাকে বেশি ভালোবাসে। ছেলেটাকে যেভাবে সেভাবে রাখে, কিন্তু মেয়েটাকে কলিজার টুকরা হওয়ার কারণে যেভাবে সেভাবে রাখে না। একটা ছেলের যতগুলো কাপড় থাকে, তার চাইতেও মেয়েটার বেশি কাপড় থাকে। সাজসজ্জার সামগ্রী থাকে, মেয়েটারে বাবা বেশি আদর করে, মেয়েটার পিছনেই বেশি খরচ করে। ধরে নিলাম সে মেয়েটার পিছনে বেশি খরচ হয় না, কিন্তু এটা তো আপনি মানতে বাধ্য। তাহলে আমি যদি 50-50 ধরে নিই, ছেলেটার জন্য যে খরচ হয় মেয়েটার জন্য সেই খরচই হয়, তাহলে মেয়েটার জন্য যে খরচ ছেলেটার জন্য সেই খরচ, তাহলে সামাজিক দৃষ্টিকোণ থেকে ছেলেকে বড় করে দেখে যৌতুক কেন চাওয়া হবে? সব সমান। আমি বুঝালাম ছেলের চাইতে মেয়ের খরচ বেশি, আচ্ছা ধরে নিলাম বেশি নয়, সমান সমান। তাহলে কি আপনি বলতে পারবেন? অনেক বাবাই বলে ফেলে, ছেলেটাকে তো পড়াশোনা করাইতে অনেক লক্ষ লক্ষ টাকা চলে গেছে, তার মানে কি মেয়ের ঘরের যে মেয়েটা লালিত পালিত হয়েছে ও কি ফ্রি সার্ভিস হয়েছে, নাকি ওকেও ভরণ পোষণ দিয়েই বড় করতে হয়েছে? এজন্য দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ছেলেকে মানুষ করতে, বড় করতে যেই খরচ হয়েছে, মেয়েটার বেলা সেই খরচই হয়েছে। এবার দেখেন, মেয়ে আর ছেলের খরচের বেলায় আমি বুঝিয়ে দিলাম 50% ছেলেরও যে খরচ, মেয়েরও সে খরচ। তাহলে দেখেন, খরচের বেলায় যখন সমান সমান হয়ে গেল, খরচের কথা আপনি উল্লেখ করতে পারবেন না। বরঞ্চ দেখেন, একটা মেয়ে বাবার বাড়িতে যেভাবে বেড়ে ওঠে, একটা সময় যখন আবার শ্বশুরালয়ে আসতে হয়, একটা মেয়ে সব ছেড়ে আসে, তাহলে তো ছেলের চাইতে মেয়েটা বেশি ত্যাগ স্বীকার করে। কারণ কি জানেন, একটা মেয়ে বাবার কাছে কলিজার টুকরা হয়ে থাকে, ছেলের চাইতেও মেয়েকে বেশি ভালোবাসে। একটা পর্যায়ে এমন হয়ে যায়, মেয়েকে ছাড়া বাবা আর কিছুই বোঝে না। এই মেয়েটার সাথে বাবার কত সখ্যতা থেকে যায়, যতটুকু সখ্যতা ছেলের সাথে থাকে
তার চাইতেও 1000 কোটি গুণ বেশি সক্ষতা মেয়ের সাথে থাকে। ওই দেখেন না, বাবা অফিসে চলে গেছে, ঘরে একটা ছেলে আর একটা মেয়ে আছে। বাবার অফিস থেকে আসতে দেরি হচ্ছে, অনেক রাত হয়ে যাচ্ছে। মা এবার ছেলে আর মেয়েটাকে বোঝায়, তোরা খাবার খেয়ে ঘুমিয়ে যা, তোর বাবার সাথে কথা বললাম, তোমাদের বাবার আসতে দেরি হবে। ছেলেটা প্রথমে আপত্তি করে, বাবাকে ছাড়া রাতের খাবার খাবো না, বাবা আসার পরই খাবার খাবো। এক পর্যায়ে যখন ছেলেটার ঘুম এসে যায়, মা যখন ছেলেটাকে বলে, এই যে তুই তো ঘুমিয়ে পড়বি এখন, এই তো ঘুমিয়ে পড়লি, এবার কিছু খাবার খেয়ে অন্তত ঘুমিয়ে পড়, তোমার বাবা আসতে অনেক দেরি হবে। ছেলেটা এবার কিছু খাবার খাওয়া শুরু করে, কিন্তু এই যে মা যখন মেয়েটাকে বলে, তোমার বাবা আসতে অনেক দেরি হবে, অল্প কিছু হলেও খাবার খেয়ে ঘুমিয়ে যাও, মেয়েটা বলে, মা বাবা যত দেরি করুক না কেন আমি জাগ্রত থাকবো। সুবহানাল্লাহ। এই মেয়েটা শেষ পর্যন্ত জাগ্রত থাকে, কিন্তু বাবা আসে না, প্রতীক্ষার প্রহর গুনতে থাকে। যখন একটা সময় এমন হয়ে যায়, চক্ষু দুটের এই পলকটা নিচে নেমে আসতেছে, বিভোর ঘুমে আচ্ছন্ন হয়ে যাচ্ছে, মেয়েটার ঘুমকে দূরে সরাতে পারে না। এবার মেয়েটা যখন ঘুমিয়ে যাচ্ছে, মা বলে, এবার তো আর ঘুমানো ছাড়া থাকতে পারবি না, বাবা আসতে এখন অনেক দেরি, খাবার খেয়ে ঘুমিয়ে যা। মেয়েটা বলে, মা আমি এখনো ঘুমাবো না, বাবা আসার পরে খাবার খেয়ে বাবার সাথে খাবার খেয়ে ঘুমাবো। কিন্তু এই যে একটা পর্যায়ে গিয়ে ছোট বাচ্চা মেয়ে ঘুমকে আর উপেক্ষা করতে পারে নাই, ঘুমিয়ে গেছে। বাবা অনেক রাত্রিতে অফিস থেকে চলে এসেছে, বাবা ঘরে ঢুকে মেয়েটার খবর নেয়, ছেলেটার খবর নেয়। স্ত্রী উত্তর করে, ছেলেটা শেষ পর্যন্ত এসে কিছু খাবার খেয়ে ঘুমিয়ে গেছে, অনেকক্ষণ দেরি করেছে। কিন্তু মেয়েটা অনেক বললাম, শেষ পর্যন্ত ঘুমিয়ে গেল না খেয়ে। বলে, বাবাকে ছাড়া খাবার খাবে না, ঘুমিয়ে গেল, তোমাকে ছাড়া নাকি খাবার খাবে না। আমি ওকে খাবার খাওয়াতে সক্ষম হই নাই, ঘুমিয়ে পড়েছে। বাবা মায়ের নজরে মেয়েটার চেহারার দিকে তাকিয়ে থাকে, দু চোখের পানি ঝরতে থাকে। মেয়েটারে মায়ার নজরে দেখে, ও চেহারাটাকে বুকের সাথে আটকে দেয়। ওই যে বাবা মেয়েটাকে বুকের সাথে আটকে নিল, বাবা মেয়েটাকে বুকের সাথে যখন লাগায়, বাবা যেন কলিজায় অন্যরকম একটা শান্তি অনুভব করে, দু চোখের পানি ছেড়ে দেয়। মেয়েটা না খেয়ে ঘুমিয়েছে, মেরে আমার এত ভালোবাসিস, আসলে ভালোবাসবি না কেন, আমি তো তোরে কলিজার চেয়েও বেশি ভালোবাসি। এ মেয়েটা ছোট্ট মেয়ে, বাবার সাথে কত সখ্যতা থাকে। বাবা রোদ্রে কাজ করতে গেছে, বাবা বাসায় ফিরেছে, বাবার চেহারাতে ঘামে ঘামে ভরা। বাবা পেরেশান হয়ে টায়ার্ড হয়ে বাসায় ফিরেছে। মেয়েটা ঘর থেকে বের হয়ে দেখতে পেরেছে বাবার মুখে ঘাম দিয়ে ভরা, বাবা অনেক ক্লান্ত। মেয়েটা বসে না, ছোট্ট মেয়ে, বাবারে বলে, বাবা তুমি কই গেছিলা?
বাবা তুমি কই গেছিলা? তুমি না ঘেমে গেছো, তুমি না রোদ্রে কালো হয়ে গেছো। ও বাবা তুমি কই গেছিলা? মেয়েটা বলে, আর ওই যে ঘরের ভিতর থেকে মেয়েটার পরনের কাপড় নিয়ে এসে বাবার মুখের ঘামগুলো মুছে দেয়। বাবা বুকে জড়িয়ে ধরে, আমার কলিজার টুকরা। বাবা মেয়ে তো বোঝে না, বাবা বোঝে। এত কলিজার সম্পর্ক, এই সম্পর্ক ছেড়ে একদিন এ ঘর ছেড়ে বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমার মেয়েকে। মেয়েটা আমার এত আদরের মেয়ে, বিধানটা এমন, আমার মেয়েকে চাইলেও আমি সারা জীবন রাখতে পারি না। মেয়েটা অন্য ঘরে চলে যাবে। আমার এই যে আমি অনেকবার মেয়েটা অন্য ঘরে চলে যাওয়ার পরে অনেকবারই তো কাজ করে বাসায় ফিরবো। আমার আদরের মেয়েটা, আদরের মেয়েটা আমার আর ঘাম মুছে দিতে আসতে পারবে না। বাবার সাথে এমন একটা সখ্যতার সম্পর্ক হয় রে যুবক। ওই যে তুমি যৌতুকের আবদার করো, মেয়েটা বাবার ঘরে ছোট্ট থেকে বড় হয়েছে, বাবা কলিজার মতো ভালোবেসেছে। ওই যে মেয়েটা দেখো, তুমি যৌতুকের আবদার করো, এমনি বাবা কলিজা ছেঁড়া আঘাতে অনেক কষ্টে জর্জরিত আছে। আবার তুমি যখন যৌতুক চাও, মেয়ের বাবার উপরে এমন জুলুম হয়, মেয়ের বাবার মাথায় আকাশটা ভেঙে পড়ে। বলে কি, আমার কলিজার টুকরাটা এমনি আমি দিয়ে দেব? এটা তো মহা একটা টেনশন, মহা একটা বিয়োগ আমার জন্য। তারপরও এত টাকার যৌতুক আমাকে গুনতে হবে। ও মেয়ের বাবার উপরে সর্বোচ্চ পর্যায়ের জুলুম হয়। ও যুবক, তুমিও লেখাপড়া করেছো, তোমার পিছনেও তোমার বাবা টাকা খরচ করেছে। ওই যে মেয়েটা, ও মেয়েটা ও বাবার ঘরে বড় হয়েছে, ওর পিছনেও বাবা টাকা খরচ করেছে। তোমরা দুইজন সমান সমান। দেখো তোমার চাইতেও মেয়েটা আরো বেশি ত্যাগ স্বীকার করে। যুবক, তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা, মাকে হারাতে হয় নাই, বাবাকে ছাড়তে হয় নাই, ছোট ভাই বোনকে হারাতে হয় নাই। তুমি সারা জীবন যে ঘরে বড় হয়েছো, ওই ঘরেই তোমার বসবাস রয়েছে। কিন্তু জানো তুমি, ও যুবক, তুমি তো সবই বোঝো। ওই যে মেয়েটা তোমার ঘরে আসতেছে, ও মেয়েটা বাবার আদরের বাবাকে ছেড়ে চলে আসতেছে। মায়ের আসলটা ছেড়ে কোথায় যেন আসে, ছোট ভাই বোনকে ছেড়ে আসে। ওই যে দেখো না, যেদিন বিদায় হয়ে যায়, যেদিন মার ঘর থেকে বিদায় নেয়, মা মানতে পারে না, মা দু চোখে অশ্রু ঝরায়। মার মনে মানে না যে মেয়ের ছোট্ট থেকে এত আদর দিয়ে লালন পালন করলাম, মেয়েটা না জানি কোন ঘরে কিভাবে যাচ্ছে, আবার মেয়েটা কেমন থাকবে ওখানে, টেনশনে মা ব্যস্ত থাকে। ওই যে ছোট দুই ভাই বোন বিবাহ অনুষ্ঠানে তো আনন্দ করেছে, যখন বিদায়ের পালা এসে যায়, ছোট ভাই বোন বুঝতে পারে আমার বোন মনে হয় একবারে চলে যাইতেছে, আমার বোন আর আমাদের আদর করবে না, হাতে উঠিয়ে খাওয়াবে না, আমার বোন আমাদের সাথে আর ঘুমাবে না। যখন বুঝতে পারে, ওই ছোট ভাই বোনগুলো বাঁধ ভাঙা কান্নায় মেতে ওঠে। ও যুবক, এত ত্যাগ স্বীকার করে। হাজার মানুষের ভিড়ে একজন মানুষ এমন আছে, উপস্থিত থেকে বিদায় দিতে পারে না, মেয়ের চেহারার দিকে তাকিয়ে বিদায় দিতে পারে না।
অনেক মানুষ দেখতেছে মেয়েটা বিদায় নেয়, কান্না করে, কিন্তু আপনজনের মাঝে একটা চেহারা দেখা যায় না, আপনজনের মাঝে একটা চেহারা দেখা যায় না। ওই চেহারাটা মেয়েকে বিদায় দিতে আসে না, সবাই খোঁজাখুঁজি করে ওই চেহারাটা কই, দেখা এমন একটা চেহারা, সর্বোচ্চ আপনজনের একটা চেহারা বাড়ির এক কোনায় গিয়ে কান্নায় মেতে আছে। মেয়েকে বিদায় দিতে পারে না, বাবা বাড়ির এক কোনায় গিয়ে কান্নায় মেতে থাকে। কলিজার টুকরাটা কোথায় চলে যায় বাবা এটা সহজেই মানতে পারে না। কারণ যুবক, তুমিও পুরুষ, তুমি বোঝো একটা মেয়ের কান্না স্বাভাবিকভাবে হয়ে থাকে, অল্প ব্যথাতেই মেয়ের চোখে পানি এসে যায়, কিন্তু একটা পুরুষের কান্নায় বিশ্বযুদ্ধের মতো রহস্য রয়ে যায়। অনেক কষ্টে, কতটা কষ্টে যে পুরুষ চোখের পানি ছড়ায়। ও যুবক জানো, ও বাবা হাউমাউ করে কান্না করে ইচ্ছা করে, কিন্তু বাবা হাউমাউ করে কান্না করতে পারে না। বাড়ির এক কর্নারে গিয়ে, বাড়ির এক কোনায় গিয়ে, ঘরের এক কোনায় গিয়ে নীরবতার সাথে বোবা কান্নায় মেতে থাকে, ঠিক না? এটাই হলো যুবক, তুমি বোঝো, তুমিও ত্যাগ স্বীকার করো, মেয়েটাও ত্যাগ স্বীকার করে। তোমার ত্যাগ স্বীকার আর মেয়ের ত্যাগ স্বীকার এক নয়। মেয়েটা সব বিসর্জন দিয়ে আসে, তারপরেও একটা মেয়ে তার পরিবার এত এত করে, তারপরেও তোমার এখন যৌতুক লাগবে। কারণ সমাজ বুঝায় এই ছেলেটার অনেক দাম, অনেক দাম, কিন্তু মেয়েটার কোনো দাম নেই। আসলে কিন্তু তা নয়। একটা মেয়ে যদি, ও যুবক, তোমার পরিবারে না আসে, তোমার পরিবারটা কিন্তু সাজানো গোছানো হবে না, তুমি চলতে পারবে না। তুমি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছ, তার মানে ও মেয়েটাকে তোমার দরকার, তোমার জন্য বেশি দরকার। ও মেয়েটা তোমার পরিবারে আসে, তোমার আত্মীয় স্বজনকে সবাইকে মানিয়ে নেয়, তোমার সংসারে কাজে কর্মে সর্বদাই ব্যস্ত থাকে। এজন্য যুবক, তোমার চাইতে মেয়েটা বেশি ত্যাগী হয়ে থাকে। এজন্যই তো শরীয়তে মোহরের ব্যবস্থা করেছে। তুমি ওই মেয়েকে মোহর দিবা, তুমি কেন যৌতুক চাইবা? রাসূল আরবী যৌতুক হারাম বলে ঘোষণা করেছে। যৌতুক নেওয়া যাবে না। যৌতুক যদি, যুবক তোমাকে বলি তুমি যৌতুক খাও, তোমাকে যদি আমি বলি শুকুরের পায়খানা খাও, তুমি বলবা হুজুর শুকুরের পায়খানা তো হারাম, কুকুরের পায়খানা তো হারাম, এটা খাওয়া যাবে না। যুবক আমি বলি তুমি তো যৌতুক খাও, যৌতুক হলো কুকুর ও শুকুরের পায়খানার চাইতেও নিকৃষ্ট, বলেন ঠিক কিনা? ঠিক। বর্তমান সমাজে যুবক অনেক লেখাপড়া করে, শিক্ষিত হয়, শিক্ষিত হওয়ার পরে, এত লেখাপড়া করার পরে যুবক একটা পণ্যে পরিণত হয়ে যায়, বাজারের মাছের মতো হয়ে যায়। বাজারের মাছ যেমন ক্রেতা ক্রয় করে, বাজারের মাছ যেমন দরদাম করে ক্রয় করে, ওই যে শিক্ষিত একটা ছেলে ও পণ্যের মতো হয়ে যায়, এমনই পণ্যের মতো হয়ে যায়, এমনই পণ্যের মতো হয়ে যায়। যুবক এটা পণ্য হিসাবে উপস্থাপিত হয়, দরদাম শুরু হয়ে যায়। অমুক ফ্যামিলি থেকে দিবে 5 লক্ষ টাকা, আবার আর একটা এসেছে সম্বন্ধ, ওখান থেকে দিবে 10 লক্ষ টাকা। এতেও মন ভরে না। ছেলের বাবা এটা বোঝাতে চায় আমার ছেলেটা অনেক শিক্ষিত হয়েছে, আমার ছেলে কোনো ছোট মাছ না, আমার ছেলেটা হলো বড় মাছ।
বড় মাছের জন্য অ্যামাউন্টটাও বড় হতে হবে। আমার ছেলের দাম 10 লক্ষ টাকা নয়, আমার ছেলেটা বড় মাছের মতো ন্যূনতম হলেও 20 লক্ষ টাকা দাম হবে। বলেন ঠিক কিনা? যাচাই বাছাই করতে থাকি, কোথায় বেশি মূল্য পাওয়া যায়, যেখানে বেশি মূল্য পাবে সেখানে ছেলেটাকে বিক্রি করে দিবে। ও যুবক, তুমি শিক্ষিত হয়েছো, তুমি শিক্ষা অর্জন করেছো, তুমি হলো এ জাতির একটা রাহবার। কুসংস্কৃতি, অপসামাজিকতা তুমি দূর করে দিবা। ও যুবক, তুমি শিক্ষিত হয়ে যদি পণ্য হও, তোমার শিক্ষার দাম কোথায় থাকলো? ও যুবক, যৌতুক নিবা তুমি, যৌতুকের টাকায় তোমার বরকত কোনোদিনও হবে না। সাথে সাথে তোমার হালাল উপার্জনের মাঝে যখন তুমি যৌতুকের টাকা মিলাবা, তোমার হালাল টাকা থেকেও বরকত উঠে যাবে। তোমার ইমানের মধ্যে খলল সৃষ্টি হয়ে যাবে। তুমি ওই যে যৌতুকের টাকা ভক্ষণ করবা, তোমার ইমানের মধ্যে দুর্বলতা চলে আসবে। তোমার ইমানের মধ্যে যদি দুর্বলতা চলে আসে, তোমার এমন যৌতুকের টাকা 1000 কোটি টাকা হলেও তোমার সফলতার কাম হতে পারে না। ঠিক। এজন্য বলি, শোনো বাংলার মুসলমান, যৌতুকেরই লোভে পড়ে হারায় না ঈমান। শোনো বাংলার মুসলমান, যৌতুকেরই লোভে হারায় না ঈমান। বলেছেন নবী, বলেছেন নবী, যৌতুক প্রথা বিলকুল হারাম। শোনো যুবক নওজোয়ান, যৌতুকেরই লোভে হারায় না ঈমান। শোনো বাংলার মুসলমান, যৌতুকেরই লোভে হারায় না ঈমান। ঠিক কিনা? ঠিক। যৌতুকের টাকা, হারাম টাকা ভক্ষণ করে 100% ঈমান রক্ষা করা যাবে না। এজন্য যুবক, তুমি যৌতুককে পরিহার করবা, রব্বে কারীম তোমার জিন্দেগিতে বরকত ধারা ভরে দিবে। এটা হলো ছেলে পক্ষের সংক্রান্ত। যৌতুক নেওয়া যাবে না। তবে আমি বলে থাকি, প্রতিটা বিষয়ে বাড়াবাড়ি সারাসারি নয়, সমন্বয়মূলক কথা বলি। সেটা হলো, মনে করেন এক যুবক বুঝতে পেরেছে যৌতুক নেওয়া যাবে না, ওর ঈমানি শক্তি রয়েছে, যৌতুকের হারাম টাকা আমি ভক্ষণ করব না, প্রতিজ্ঞা করেছে। তবে যুবক অনেক শিক্ষিত, অনেক সম্ভ্রান্ত পরিবারে বিবাহ করেছে। এখন এ সম্ভ্রান্ত ফ্যামিলিতে এ মেয়ের বাবারও যথেষ্ট সামর্থ্য আছে। কি আছে? যথেষ্ট সামর্থ্য আছে। মেয়ের বাবা চাইলে ছেলেকে প্যারাডো গাড়ি দিতে পারে, এমন সামর্থ্য আছে। ছেলেটা যখন মোহরের টাকা নিজে দিয়ে যৌতুক না নিয়ে মেয়েটাকে বিবাহ করলো, এখন মেয়ের বাবা 4 স্টলে যায় আর বলে, গল্প করে, আমার মেয়েটা কতই ভালো, দেখো আমার মেয়েটা এত বড় একটা ফার্স্ট ক্লাস অফিসার, এত ভালো একটা চাকরি পেয়েছে ছেলেটা, আমার মেয়েকে 1 টাকা নাই বিনা টাকায় আমার মেয়েটাকে বিবাহ করেছে। মেয়ের বাবা খুশি। কিন্তু এই মেয়ের বাবা খুশি ঠিক, এই মেয়েকে সম্বন্ধ এসেছিল অন্য জায়গা থেকে। তারা বলেছিল ছেলে তো অনেক শিক্ষিত, এজন্য ছেলেকে 10 লক্ষ টাকা দিতে হবে, অথবা 20 লক্ষ টাকা দামের অন্তত একটা গাড়ি দিতে হবে। মেয়ের বাবা বলেছিল
20 লক্ষ টাকা তো দিতে পারবো না, আমি 10 লক্ষ টাকা দিতে পারবো। এই মেয়েটাকে যখন একটা দিনদার ছেলে বিবাহ করলো বিনা টাকায়, কোনো কিছু না নিয়ে, মেয়ের বাবা এখন খুশি, আমার মেয়েটাকে ফ্রিতে বিবাহ করে নিয়ে গেছে, আমার মেয়েটা কত ভালো। এই মেয়ের বাবা এই কথা বলে আর মানুষের সাথে আনন্দ খুশি আবেদন করে, কিন্তু ছেলেটাকে আজ জন্মেও কিছু দেয় না, অথচ প্যারাডো গাড়ি দেওয়ার সামর্থ্য আছে, আর ওদিকে তো 10 লক্ষ টাকা দিতেই চেয়েছিল। আসলে বিষয়টি এমন না। আমরা যদি সামাজিকতা বন্ধ করতে চাই, সামাজিকতার এই সিস্টেমকে বন্ধ করতে চাই, বাড়াবাড়ি সারাসারি নয়, সমন্বয় করেই এই অপসংস্কৃতিকে আমাদের পরিবর্তন করতে হবে। ঠিক। বিষয়টা হলো এমন, ছেলেটার মাঝে দিনদারি রয়েছে, আপনি মনে করতেছেন আপনার মেয়েটা জগৎ ছেড়ে রাবেয়া বস্তি এজন্য বিবাহ করেছে। আসলে বিষয়টা এমন নয়। আপনার মেয়েটা ভালো ঠিক, আপনার মেয়ের চাইতেও ছেলেটা হলো বেশি ভালো। ঠিক। কারণ আপনার এই মেয়েটাকে অন্য জায়গা থেকে সম্বন্ধ এসেছিল, তারা 20 লক্ষ টাকা দাবি করেছিল। আপনার মেয়েটা কিন্তু ভালো বলেই 20 লক্ষ টাকা চেয়েছিল। এই ছেলেটা যখন বিবাহ করলো কিছুই চাইলো না, আর আপনি খুশি হলেন। ছেলেটাকে খুশি হয়ে প্যারাডো গাড়ি দেওয়ার সামর্থ্য থাকলেও একটা ঘড়ি পর্যন্ত ছেলেটার আপনি দিলেন না। এটা কি সারাসারি হয়ে গেল না? অবশ্যই সারাসারি। কারণ আপনি মেয়ের বাবা, যে সমাজে প্রতিটা যুবক যৌতুক ছাড়া কথাই বলে না, যৌতুক ছাড়া বিবাহ করে না, যৌতুক ছাড়া যুবকের জবান খোলে না, যুবকের খুললেও যুবকের বাবার খোলে না। এই সময়ে একটা ছেলে আপনার মেয়েকে ফ্রিতে বিবাহ করলো, এটা তো ওই ছেলেকে ধন্যবাদ দেওয়া দরকার। ও হলো বড় দিনদার। কারণ আপনি তো অন্য জায়গায় 20 লক্ষ টাকার জায়গায় 10 লক্ষ টাকা দিতে রাজি হয়ে গিয়েছিলেন। ওই যে যুবক যে দিনদারি দেখাইছে, ওই যুবকের দিনদারিকে আমার আর আপনার প্রশংসা করতে হবে। ও যুবকের দিনদারির দাম দিতে হবে। আমি বলতেছি না যে আপনি আপনার জন্য দেওয়াটা ওয়াজিব দিতেই হবে, তা বলতেছি না। তবে আমি বলি সমন্বয় করুন। যেই সমাজে যৌতুক ছাড়া বিবাহ হয় না, ওই সমাজে এত বড় একটা ভালো উচ্চ পর্যায়ের একটা ছেলে, উচ্চ শিক্ষিত একটা ছেলে চাইলেই পারত অন্য জায়গায় 20 লক্ষ টাকা দামের একটা গাড়ি ওই ছেলেটাকে দিত। ছেলেটা চাইলেই পেয়ে যেত, কিন্তু দিনদারি আছে বলে চায় নাই। আপনি এই যে ছেলেটাকে খুশি হয়ে একটা ঘড়িও দিলেন না, এটা আপনি ছেলেটার দিনদারিকে অবজ্ঞা করলেন। কারণ আমি কিন্তু বলছি না আপনি আবশ্যিকভাবে দেন, কিন্তু আমি বলছি সামাজিকতা আস্তে আস্তে আমরা পরিবর্তন করে ফেলি। কারণ ওই যুবকের মাঝে দিনদারি আছে, ও যুবক আর এক বন্ধুকে বুঝাবে, বন্ধু যৌতুক কিন্তু নেওয়া যাবে না, যৌতুক কিন্তু নেওয়া যাবে না। ও বন্ধু যখন এ বন্ধুকে উত্তর করবে, বন্ধু আমি তো মোটামুটি বুঝি, কিন্তু আমার ফ্যামিলি তো বোঝে না। এই যে ফ্যামিলির কথা হলো, আমার বাবা মার কথা হলো, এত টাকা নিয়ে আসবে, আমাকে পড়াশোনা করাতে এত টাকা খরচ হয়েছে, এত টাকা নিয়ে এসে একটা কাজ করবে, এটা হলো আমার ফ্যামিলির দাবি। আমি কিছুটা বুঝলেও আমার ফ্যামিলি বোঝে না। ওই যে যুবক এখনো বন্ধুকে বুঝায়, আরে তুমি যে বাড়িতে বিবাহ করতেছো, শুনতেছি কথাবার্তা চলতেছে, ওই পরিবারের লোকজন তো অনেক ধনী সম্ভ্রান্ত ফ্যামিলি, তুমি চাইও না খুশি হয়ে তারা এমনি কিছু একটা দেবে। এখন ওই যে এই যুবক যখন বলতেছে, যখন এই যুবককে আগের শ্বশুর কিছু দেয় নাই, তার শ্বশুর কিছুই দেয় নাই,
ওই তো পরের বন্ধুর ওই যে দ্বিতীয় বন্ধু, ও বন্ধুর ফ্যামিলিকে বললে তো ও ফ্যামিলির লোকজন বলবে তুমিও তো সম্ভ্রান্ত ফ্যামিলিতে, ধনী ফ্যামিলিতে বিবাহ করেছো, তোমারে না চাওয়াতে কি দিছে, বলবে নাকি? আপনারা সামাজিকতা ভালো বোঝেন। যখনই বলবেন যুবকেরা কথা থাকবে না, ও তো দিনদারি বুঝাইতে চেয়েছিল, কিন্তু দেখেন আপনার পেরাডো গাড়ি দেওয়ার সামর্থ্য আছে, তা আপনি দেন না, সমস্যা নাই। একটা যদি ছোটখাটো একটা গাড়ি যদি ছেলেটাকে দেন, তাহলে এই ছেলেটা ওই যে বন্ধুর ফ্যামিলিকে বোঝাতে পারবে, দেখেন দেখেন আন্টি, আমার বন্ধু অমুক যে ফ্যামিলিতে বিবাহ করবে তারা সম্ভ্রান্ত ফ্যামিলি, ধনী মানুষ, অনেক টাকা পয়সা আছে, দেখেন না আমি তো শ্বশুর বাড়ি থেকে কিছু চাই নাই, কত শান্তিতে আছি আমি, যৌতুকের টাকা নিলে স্ত্রী খোটা দিত, কত ঝগড়া লাগতো, আমি শান্তিতে আছি, কিছু চাই নাই, তারপরে ছোটখাটো কিছু দিয়েছে। এবার ওই যে মুরব্বীগুলা বুঝবে আসলে তো তাই, যদি যৌতুক নেই মেয়েটা এসে আমার ছেলেটাকে অশান্তি করবে, বলবে আমার টাকা, আমার বাবার টাকায় তুমি বাড়ি করছো, আমার বাবার টাকায় তুমি খাট কিনছো, আমার বাবার টাকায় তুমি এত বড় অট্টালিকা করছো, সেই অট্টালিকা তো তোমার না, আসলে অট্টালিকা তো আমার। তো ঝগড়া লাগবে, দরকার নাই, না চাওয়াতে খুশি হয়ে যা দিবে এটাই আমাদের জন্য অনেক। এভাবে এভাবে আস্তে আস্তে সামাজিকতা পরিবর্তন হয়ে যাবে। ওই যে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহে সাইয়্যিদাতু ফাতিমা সাইয়্যিদাতু আহলিল জান্নাহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল নবীর কলিজার টুকরা, ওই যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। রাসূল নবী জানেন আলীর ঘরে কিছু নাই, আলীর ঘরে তেমন কিছু নাই, আলীর তো সামর্থ্য এত ভালো না। রাসূল নবী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলীর ঘরে যখন ঢুকালেন, তখন রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে একটা সাদা চাদর দিয়েছিলেন, একটা সাদা চাদর দিয়েছিলেন যাতে দুজন মিলে ব্যবহার করতে পারে। আবার রাসূল নবী কূপ থেকে পানি উঠানোর জন্য একটা পাত্র দিয়েছিলেন। আবার রাসূল নবী গম থেকে আটা বানানোর জন্য একটা চাক্কি দিয়েছিলেন। রাসূল নবী তাকিয়া দিয়েছিলেন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরাকে বিদায় দেওয়ার সময় দুইটা পানি রাখার দুইটা মশক দিয়েছিলেন। এই তো রাসূলের দ্বারা বোঝান নাই যে যৌতুক দিতে হবে, যৌতুক নিতে হবে, এরকম নয়। রাসূল কিন্তু খুশি হয়ে মেয়েটা যেন ভালো থাকে এজন্য দিয়েছিলেন। ও মুসলমান, আমরা শুধু যৌতুক উঠায় দিতে চাই, সমন্বয়মূলক কথা বলি না। মেয়েটা আপনি বিবাহ দিলেন, ছেলেটা অনেক কষ্টে আছে, একটা চাকরি ছিল, ভালো একটা চাকরি ছিল, কোনো কারণে না কারণে ও চাকরিটা চলে যায়। এবার ছেলেটা কোনো রকম ভাবে চলে, ছোট্ট একটা চাকরি হয়েছে, কোনোভাবে তাল মিল চলে করিয়ে চলে, কিন্তু আপনি বাবা ওই যে ঢাক ঢোল পিটতেছেন, আমার মেয়েটাকে ফ্রিতে নিয়ে গেছে, আপনি বাবা কোটি কোটি টাকার মালিক, ছেলেটা চাই নাই বলে আপনি আরো ঘরের দিকে তাকান না। এটা কি সামাজিকতা? তাহলে আমরা সমন্বয় করলেই, একটু সমন্বয় করলেই দেখবেন আস্তে আস্তে সমাজের এই যৌতুক প্রথা একদম উঠে যাবে। কারণ আস্তে আস্তে ওই দেখেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা মদকে হারাম করেছেন পর্যায়ক্রমে, মদকে হারাম করেছেন পর্যায়ক্রমে। আপনি যৌতুক প্রথা তুলে দেওয়ার জন্য আমরা দুর্বার এভাবে করতে পারি, আমরা সমন্বয় করব। যে চাইবে, যে ছেলে আবদার করবে আপনার মেয়েকে বিবাহ করব, 1 লক্ষ টাকা দিতে হবে, এই পরিবারের সাথে আমাদের কথাই থাকবে না। যে ফ্যামিলি বলবে আপনার মেয়েকে আমরা চাই, আমার ছেলে এত বড় চাকরি পেয়েছে, বেশি কিছু নয়, একটা মোটর সাইকেল দিন, ও ফ্যামিলির সাথে আমাদের কথা চলবে না।
কারণ ওরা হারাম খেতে অভ্যস্ত, যৌতুক চায়। ঠিক এমন ফ্যামিলি আসবে যে ফ্যামিলি বলবে আমরা নিজেরা গহনা দিয়ে মেয়েটাকে শুধু নিয়ে যেতে চাই, কারণ আমরা যৌতুক চাই না, যৌতুক ইসলামে হারাম করার দিয়েছে। এমন ফ্যামিলিকে, এমন ফ্যামিলির সাথে আপনারা ছাড়বেন না। যে কোনো ভাবে দিনদার ছেলেটার সাথে মেয়েটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবেন। আর সমন্বয়ের জন্য আপনার কোটি কোটি টাকা প্যারাডো গাড়ি দেওয়ার সামর্থ্য আপনার আছে, আপনি খুশি হয়ে ছোট্ট একটা গাড়ি ছেলেটাকে দিয়ে দিলেন, বাস আপনারও জুলুম হলো না, এ ছেলেটাও পরিবারও খুশি থাকলো, আবার সামাজিকতাও আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু করলো। এভাবে চলতে থাকলে একটা সময় দেখা যাবে যৌতুক যে নেওয়া যায়, যৌতুক কোনো জিনিস আছে, আগামী প্রজন্ম যৌতুক চিনবে না। ঠিক আর যদি এই যে এভাবে যেভাবে আছে এভাবেই যদি চলতে থাকে, আগামী প্রজন্ম বুঝবে যৌতুক ছাড়া কোনো বিবাহ হয় না। ঠিক বুঝাতে পারলাম? এটা হলো যৌতুকের বিধান। যৌতুক হারাম, যৌতুক নিবেন না, যৌতুক আবার দিবেন না। যে ছেলে যৌতুক চায়, যতই ভালো হোক, যত বড় চাকরি থাকুক, এ ছেলেকে আপনি অ্যাকসেপ্ট করবেন না, এই ছেলেকে ডিনাই করবেন। ওর মাঝে হারাম খাওয়ার প্রবণতা আছে, আমার মেয়েটাকে নিবে আবার টাকা চায়, তার মানে হলো মেয়ে বিয়ে করে টাকা চায়, ও না জানি আরো কত হারাম খায়। ঠিক এজন্য যদি বলে একটা ঘড়ি দিতে হবে, তাও নয়, ওই ফ্যামিলির সাথে সম্পর্ক নয়। সম্পর্ক হবে এমন ঘরে যে ঘর থেকে বলবে আমরা শুধু মেয়েটা চাই, আমাদের মেয়েটা দিয়ে দেন। তবে আপনার সামর্থ্য থাকলে আপনি বৈবাহিক সম্পর্ক সব শেষ হয়ে গেলে, বিবাহের আনুষ্ঠানিকতা সব শেষ হয়ে গেলে, চুপে চাপে সামর্থ্য আছে, ছেলে তো দিনদার ছেলে নিতে চাইবে না, জোর করে হলো কিছু দিয়ে দিলেন। এভাবেই আস্তে আস্তে সামাজিকতা পরিবর্তন হতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন, আমরা যেন যৌতুক প্রথা থেকে বের হয়ে আসতে পারি।